আমাদের মানিব্যাগে থাকা প্রতিটা ডলারের পেছনে কিন্তু একটা অবিশ্বাস্য ইতিহাস লুকিয়ে আছে। ক্ষমতা, যুদ্ধ আর সব গোপন চুক্তির এক গল্প। আর এই ইতিহাসটাই কিন্তু আজকের দুনিয়াটাকে ঠিক এইভাবে গড়ে তুলেছে। চলুন আজ এই ডলার সাম্রাজ্যের সেই গোপন গল্পটাই শোনা যাক। তো ডলারের এই বিশ্বজয়ের গল্পটা বুঝতে হলে আমাদের কয়েকটা সূত্র ধরে এগোতে হবে। এই যে স্ক্রিনে দেখছেন, এগুলোই হলো সেই সূত্র। চলুন তাহলে একটা একটা করে রহস্যের জট খোলা যাক। ডলারের এত ক্ষমতা, এটা তো আমরা কম বেশি সবাই জানি, তাই না? কিন্তু এই ক্ষমতাটা এলো কোত্থেকে? এটাই হলো আসল রহস্য। আর আজ আমরা সেই রহস্যেরই পর্দা সরাব। মানে, ভাবুন তো একবার, কিভাবে একটা দেশের ছাপানো কাগজের টাকা গোটা পৃথিবীর অর্থনীতির বস হয়ে বসল। প্রশ্নটা শুনতে সহজ হলেও এর উত্তরটা কিন্তু বেশ জটিল। ডলারের ক্ষমতা ঠিক কতটা তা বুঝতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট, প্রায় 60%। এর মানে হল পৃথিবীর সব দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো তাদের জমানো টাকার অর্ধেকেরও বেশি রাখে মার্কিন ডলারে। চিন্তা করা যায়? শুধু এই একটা তথ্যই বলে দেয় ডলারের প্রভাবটা আসলে কতটা বিশাল। তো এই গল্পের শুরুটা কোথায়? এর প্রথম সূত্রটা খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ ধ্বংসস্তূপের কাছে। দেখুন, বিশ্বযুদ্ধের পর পুরো দুনিয়ার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল। দেশগুলোকে আবার নতুন করে দাঁড়ানোর জন্য একটা স্থিতিশীল আর্থিক সিস্টেম খুব দরকার ছিল। আর ঠিক সেই প্রয়োজন থেকেই জন্ম হয় এক ঐতিহাসিক সম্মেলনের। আর এখানেই খেলার সব নিয়মকানুন নতুন করে ঠিক করা হলো। একটা সিস্টেম তৈরি হলো যেখানে ডলারকে বানানো হলো অর্থনীতির মূল নোঙর। কিভাবে? সোজা কথায় আমেরিকা ঘোষণা দিল তাদের ডলার সোনার সাথে বাঁধা। প্রতি $35 বিনিময়ে 1 আউন্স সোনা পাওয়া যাবে। আর বাকি দেশগুলোর কারেন্সি বাঁধা হলো ডলারের সাথে। মানে, ডলারের উপর সবার ভরসা করার একটা শক্ত কারণ ছিল। কারণটা হলো, তখন পৃথিবীর বেশিরভাগ সোনা ছিল আমেরিকার হাতে। তাই সবার মনে একটা বিশ্বাস ছিল যে ডলার হাতে থাকা মানে আসলে সোনায় হাতে থাকা। ডলার তখন ছিল অ্যাজ গুড অ্যাজ গোল্ড। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড়টা ঠিক তখনই এলো, যে ভিত্তির ওপর ডলারের এত ক্ষমতা দাঁড়িয়েছিল, সেই ভিত্তিটাই হঠাৎ করে একদিন ভেঙে দেওয়া হলো। দিনটা ছিল 1971 সালের 15ই আগস্ট। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন টিভিতে এসে একটা ঘোষণা দিলেন, যা গোটা দুনিয়াকে চমকে দিয়েছিল। তিনি বললেন, ডলারের সাথে সোনার লেনদেন সাময়িকভাবে বন্ধ। ইতিহাসে এই ঘটনাটা নিক্সন শক নামেই পরিচিত। এই একটা ঘোষণার ফল কি হলো? দেখুন, 1971-এর আগে ডলারের একটা দাম ছিল, কারণ এর পেছনে সোনা ছিল একটা বাস্তব সম্পদ। কিন্তু এরপর থেকে ডলারের পেছনে আর কোনো সোনা রইল না। এটা হয়ে গেল একটা ফিয়াট কারেন্সি। মানে, এর মূল্য আর কোনো কিছুর ওপর নির্ভর করে না, নির্ভর করে শুধু আমেরিকার অর্থনীতি আর সরকারের ওপর বিশ্ববাসীর আস্থার ওপর। পুরো সিস্টেমটাই বদলে গেল। তাহলে প্রশ্নটা হলো, ডলারের পেছনে যদি আর সোনা না থাকে, তাহলে সারা দুনিয়া কেন ডলার চাইবে? কেন এর পেছনে ছুটবে? ডলার কিভাবে তার সিংহাসনটা ধরে রাখল? এই প্রশ্নটাই আমাদের গল্পের পরের ধাপে নিয়ে যাবে। এবার ডলার সাম্রাজ্যের নতুন ভিত্তি হিসেবে সামনে এলো কোনো দামি ধাতু নয়, বরং কালো সোনা, মানে তেল। সোনার জায়গা নিল এক নতুন আর খুবই চতুর ব্যবস্থা, যার নাম পেট্রো ডলার সিস্টেম। 70-এর দশকে আমেরিকা তেল উৎপাদনকারী দেশগুলোর সাথে, বিশেষ করে ওপেকের সাথে একটা চুক্তি করল। নিয়মটা খুব সহজ। সারা বিশ্বে তেল কেনাবেচা হবে শুধু মার্কিন ডলারে। এর মানে, যে দেশেরই তেল দরকার তাকে আগে বাজার থেকে ডলার কিনতে হবে। আর এভাবেই ডলারের জন্য এক অফুরন্ত কৃত্রিম চাহিদা তৈরি করা হলো সারা দুনিয়া জুড়ে। মানে, সোজা কথায় বলতে গেলে ডলারের পেছনে আর সোনা রইল না, তার জায়গায় এলো কালো সোনা, মানে তেল। এই একটা চালই ডলারকে আবারও বিশ্বের জন্য অপরিহার্য করে তুলল। কিন্তু ডলারের ক্ষমতা শুধু অর্থনীতিতে আটকে থাকল না। ধীরে ধীরে এটা আমেরিকার হাতে একটা মারাত্মক ভূ-রাজনৈতিক অস্ত্র হয়ে উঠল। কিন্তু কিভাবে? চলুন দেখি। ডলারের আসল শক্তিটা হল এর কয়েকটা বিশেষ ক্ষমতার মধ্যে। যেমন ধরুন, এক্সরবিটেন্ট প্রিভিলেজ বা অস্বাভাবিক সুবিধা। এর মানে হল আমেরিকা নিজের দেশের টাকা ছাপিয়েই সস্তায় ঋণ নিতে পারে, যা অন্য কোনো দেশ পারে না। আবার দেখুন সুইফট,
যেটা হলো আন্তর্জাতিক টাকা পাঠানোর মূল নেটওয়ার্ক, সেটার ওপর আমেরিকার বিশাল প্রভাব আছে। তারা চাইলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যে কোনো দেশকেই এই ডলার ভিত্তিক সিস্টেম থেকে বের করে দিতে পারে। এক কথায় পুরো বিশ্ব অর্থনীতি থেকে একঘরে করে দেওয়া। এই ক্ষমতাগুলোই ডলারকে একটা সাধারণ মুদ্রা থেকে এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে। কিন্তু প্রায় ৮০ বছর ধরে চলা এই একছত্র আধিপত্য কি চিরস্থায়ী, নাকি এই সাম্রাজ্যের সিংহাসনে এখন ফাটল ধরতে শুরু করেছে? এই চার্টটা একটা নীরব পরিবর্তনের গল্প বলছে। গত ১০ বছরে বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের ভাগ ৬৬% থেকে কমে প্রায় ৫৯% নেমে এসেছে। হ্যাঁ, এটা হয়তো খুব বড় কোনো পতন নয়, কিন্তু এই ধীর গতির পরিবর্তনটা একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ডলারের সিংহাসন হয়তো আগের মতো আর অটুট নেই। আর এই পরিবর্তনের পেছনে কারণও আছে অনেক। একদিকে ইউরো আর চীনের ইউয়ানের মতো কারেন্সিগুলো বিকল্প হিসেবে উঠে আসছে। অন্যদিকে অনেক দেশ এখন নিজেদের মধ্যে ডলার ছাড়াই ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। এর সাথে যুক্ত হচ্ছে নতুন পেমেন্ট সিস্টেম আর বদলে যাওয়া বিশ্ব রাজনীতি, যেখানে আমেরিকার প্রভাব কিছুটা হলেও কমছে। সব মিলিয়ে ডলারের সামনে এখন চ্যালেঞ্জটা বেশ বড়। মানে কয়েক দশকের মধ্যে এই প্রথমবার বিশ্বের টাকার গল্পটা আর একরৈখিক নেই, এটা এখন অনেক বেশি জটিল হয়ে উঠছে। দেখুন, ডলারের এই সাম্রাজ্যটা গড়ে তুলতে সময় লেগেছে প্রায় ৮০ বছর। প্রশ্নটা হলো, আগামী ৮০ বছরে বিশ্ব অর্থনীতির গল্পটা কে লিখবে? সেই চালকের আসনে কে বসবে? এর উত্তর ভবিষ্যতের হাতেই।